আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত মধ্যরাতে রাজধানীতে এক যুবক নিহত হয়েছে। মিরপুর 1-এর শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন এলাকায় রনি নামের ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন রনি। অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পল্টনে 4 জনকে পিটিয়ে পুলিশে দিয়েছে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ফুটপাতের ওপর তখনও জমাট বেঁধে আছে রক্ত। রবিবার মধ্যরাতে ঘড়ির কাঁটায় প্রায় 11টা। মিরপুর 1 শেখ রাসেল শিশু পার্কের ঠিক পাশেই একদল দুর্বৃত্ত রনি নামের 30 বছরের এক যুবককে সবার সামনেই দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে দৌড়ে পালাতে গিয়ে এই স্থানেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এলাকাবাসী উদ্ধার করে তৎক্ষণাৎ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। আমি তো 3 তলা থেকে দেখছি, আমি দেখছি যে ওরা দৌড়ে গেছে এবং কালাই রুটির দোকানে ঢুকছে। ওইখান থেকে যে ছুরিটা নিছে অত দূরে থেকে তো দেখা যায় না, তোর পোজ দিছে হাত ধরে, মানে দৌড়ানোর চেষ্টা করতেছে। ওইখানেও মারছে, ওরা 2-3 বার মারছে। ওইখানে দৌড়ে ওইখানে এসে পড়ছে আর কি, দৌড় দেবে কই আর কি দিশা পায় না। তারপর ওইখানে পড়ে গেছে, পড়ে গেছে পর তারপর ধরে নিয়ে এই পাবলিক ধরে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত অপরাধীরা খুন করেছে রনিকে। যাকে মারা হয়েছে, হ্যাঁ রনি, ওর নাম রনি। আপনারা একটু আগে যারা ধরে নিয়েছেন, ওর দোকানে কাজ করতো। বাধা দিছিল 3 জন মিল্লা, আমার ভাই আলে একবার ছিল, সবাই মিল্লা বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যাঁ দেখা নিয়ে এটা করছে। পুলিশ জানায়, হত্যার মোটিভ এবং খুনিদের শনাক্ত করতে তদন্ত কাজ শুরু হয়েছে। তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে তাকে আঘাত করে, ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা শুনেছি এটার পিছনে। আচ্ছা, এটাও তদন্তাধীন আছে। তদন্ত করে আমরা এটা বলতে পারবো। এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় 4 জনকে আটক করে স্থানীয় জনগণ। অভিযুক্তদের মারধরের পর পুলিশে খবর দেন তারা। পরে পল্টন থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিএনপির সভাপতি ও বেগম জিয়ার উপদেষ্টা এম.এ. মালেক। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এনটিভি ইউরোপের লন্ডন প্রতিনিধিকে তিনি কথা বলেন। ওনার শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক গুণে ভালো, এবং ওনার সাথে সবসময় কন্টিনিউয়াসলি ডক্টর জাহিদ উনি আছেন, এবং ব্রিটিশ ডাক্তাররাও যেভাবে হসপিটালের ট্রিটমেন্ট একইভাবেই ডক্টর জুবাইদা রহমান সহ তারা হসপিটালে চেয়েও কোনো অংশে কম না বাসায় ট্রিটমেন্ট হচ্ছে। উনি সুস্থ, এখন অনেকভাবেই সুস্থ। আমরা বিশ্বাস করি ঈদের ইমিডিয়েট পরেই উনি ডেফিনেটলি বাংলাদেশে উনি যাবেন ইনশাআল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওদের হাতের কোনো সংস্কার সহজে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকারই আগামীর রাষ্ট্র সংস্কার করবে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্বে হবে ফ্যাসিস্টদের সাথে জঙ্গিবাদী শক্তিও সুযোগ নেওয়ার চেষ্টা করবে। রোববার রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যে বর্তমান ভয়াবহ পরিবেশ বিরাজ করছে, নির্বাচনের মাধ্যমেই এর সমাধান সম্ভব বলে জানান তিনি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালাতে উঠতে শুরু করেছে ইতিমধ্যে, এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে এক ইফতারে বলেন, কতিপয় বুদ্ধিজীবীদের পরামর্শে ধ্বংসের মুখে রয়েছে দেশ। জাতীয় যে 6টি সংস্কার কমিটি রয়েছে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, আমরা কারেকশন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আমদানিকৃত লোক যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব, এটা কিন্তু ঠিক না। এদিকে কাকরাইলে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার সংস্কারের জন্য ও দুর্নীতি দূর করতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। যেখানে দুর্নীতির মাধ্যমে, দোষরদের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবল সঠিক অবস্থান রাখতে হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মচারী, নার্স, কর্মকর্তাদের ইফতার মাহফিলে অংশ নেন বিএনপিপন্থী চিকিৎসক ও কর্মচারীরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লঙ্গি সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ এবং অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত একথা জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গত ডিসেম্বরে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সে সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছিলেন। রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত ৭ মাসে বাংলাদেশে চীনের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এমন মতামত সঠিক নয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। 2005-এ যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো, গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই কলেজটার, এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন ব্যবহারের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, ধর্ষণী তা 8 বছর বয়সী বা 80 বছর বয়সী যে কোনো বৃদ্ধার বিরুদ্ধেই করা হোক না কেন, এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেছিলেন। রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আগামী ২৬ মার্চ ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে বাকি ৬৩ জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। যানজট এড়াতে ঈদে তাদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধ সহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি সহ ট্রিপল মার্ডারের মতো ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেয়। আর এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেয়া হবে না এমন হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদের স্ত্রী বলেছেন, বান্ডিল বান্ডিল টাকা ঢেলে স্বামীকে ছাড়িয়ে আনা হবে। চট্টগ্রামের আরিজ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। শনিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সেখানে চট্টগ্রামের কিছু ব্যক্তি তাকে চিনতে পেরে পুলিশকে জানালে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে তেজগাঁও থানার সহযোগিতায় সাজ্জাদকে ধরতে ঢাকায় আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী হিসেবে পরিচিত, তাকে গ্রেপ্তারের জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সে অত্যন্ত কৌশলী ছিল এবং বিভিন্ন ওয়েতে অর্থাৎ গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন। আজ আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আছে নিশ্চিত হয়ে যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় তাকে। পরে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় 14 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সাজ্জাদকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো। আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ, স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে সাজ্জাদের স্ত্রীর দাবি, যারা তার স্বামীকে ধরিয়ে দিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এদিকে 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালায় আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। আর চলতি বছরের 18 জানুয়ারি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। এরপরই আলোচনায় আসেন এই সন্ত্রাসী। তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইজিদ গুতারস তাহলে তুই আতন বাঁচতিনি দেশের কুরতালে তুই আনে আনে করে ফেটিম তোর অক্সিজেনের মরণ মধ্যে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে মেট্রো রেলের কর্মীরা। ফলে সকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল 5:15টায় 2 জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেট জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা।
পাথর যেখানে ইস্যু সেখানে যেন নিয়মের কোনো বালাই নেই। সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাই অবাধে চলছে পাথর ভাঙার কল। ধোলাই ধূসর ভোলাগঞ্জে পাথর ভাঙার কল নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। চলছে পাথর ভাঙার কল। কোনো রকম সুরক্ষা ছাড়াই শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ এই পাথর ভাঙার ধুলার মধ্যে কাজ করাকে মেনে নিয়েছেন নিয়ম হিসেবে। তবে শুধু তারাই নন, ধুলায় ধূসর পুরো এলাকার ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, আবাসিক এলাকার পাশাপাশি প্রভাবশালীরা এসব অনিয়ন্ত্রিত পাথর ভাঙার কল বসিয়েছে সরকারি জায়গা দখল করে। আর তাই এমন ভয়াবহ পরিস্থিতি সহ্য করা ছাড়া আর যেন কোনো পথ নেই স্থানীয় বাসিন্দাদের কাছে। ছোট ছোট বাচ্চারা খাসিও, সর্দিও, দুলা নাকে মুখে আমায়। এই আপনি এখান থেকে বুলাগঞ্জ যান, বুলাগঞ্জ থেকে এখানে আসেন, দেখবেন আপনাকে চিনাই যাইবে না। বিশেষ করে এই রাস্তার অবস্থা খুব খারাপ। বাচ্চারারও অসুবিধা, আমারও অসুবিধা ভাই, খাওয়ানি, এরপরে সর্দি, জ্বর। দুলাবালে নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে। মাল সামানে রাখলে নতুন মাল, তারপর দেখা যায় পুরান হয়ে যাচ্ছে, আর শ্বাসকষ্ট তো অবশ্যই। যথাযথ নিয়ম মেনে পাথর ভাঙার কল পরিচালনা, আবাসিক এলাকা ও সরকারি ভূমি থেকে অবৈধ কল উচ্ছেদে প্রশাসনের অভিযান কাজে আসেনি এখন পর্যন্ত। ভোলাগঞ্জের মতো জাফলং সহ দেশের বিভিন্ন উপজেলায় রীতিমতো আতঙ্কের নাম পাথর ভাঙার কল, যার স্থানীয় নাম টমটম। নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, সেখানে যদি সুবিধা দেওয়া হয় আমরা স্টোন ক্রাশার মেশিনগুলোকে রিপ্লেস করতে পারবো। এছাড়াও এখানে বিভিন্ন উপজেলায় স্টোন ক্রাশার মেশিনগুলো আছে, সেগুলোকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। আইনি পরিবিধির মধ্যে যাতে তারা কাজ করে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। সিলেটে পাথর উত্তোলন ও সীমান্ত দিয়ে ভারত থেকে পাথর আমদানির কারণে পাথর ভাঙার কাজের সাথে সরাসরি জড়িত প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে মূল্যস্ফীতি বর্তমানে 10% নিচে রয়েছে, এমনটা জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, গ্যাসের দাম নতুন করে বাড়ানো হলে তা পণ্যের দাম বৃদ্ধিকে ফের উস্কে দিবে। রোববার সকালে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এবছরও 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আর ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার আহ্বান জানান সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সেলিম মালিকের রিপোর্ট। বাজেট মানেই হিসেব নিকেশ। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে নিজেদের সুপারিশ তুলে ধরতে সিপিডির এই সংবাদ সম্মেলন। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বিভাগ, প্রশাসন বিভাগ, এই দুটোকে আলাদা করতে হবে। বর্তমানে কেউ 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হয় না। সিপিডির মতে এই করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত করলে সুবিধা পাবে সাধারণ মানুষ। 4 লাখ টাকা যেটা আমরা করেছিলাম, আমরা বলি এটা কাদের সুবিধা হবে? এটা তো হলো নিম্ন আয়ের মানুষ, যাদের ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতির কারণে কমেছে, সেটা 3.5 লাখ টাকা আছে এখন বোধ হয় না, সেটাকে সুতরাং করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। গেল কয়েক মাসে মজুদ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি এখন 10% নিচে। সিপিডির হিসেব বলছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিকে নতুন করে উস্কে দেবে। শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। এই মাসে এবং গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। বরাবরের মতোই দুর্বল রাজস্ব কাঠামোর কারণে চলতি অর্থ বছর শেষেও রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাকি 6 মাসে আরও যে সমস্ত জায়গা থেকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে এবং কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অধিক কর্মসংস্থানমুখী বিনিয়োগকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।